ক্যাথরিন জনসন ছিলেন প্রথম কালো চামড়ার মানুষ যিনি নাসার এয়ারোস্পেস টেকনোলজিস্ট হয়েছিলেন। 1918 সালের 26শে আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার হোয়াইট সালফার স্প্রিংয়ে জন্ম নেওয়া প্রায় 162 আইকিউ যুক্ত এই উচ্চ মেধাবী বিজ্ঞানী ওয়েস্ট ভার্জিনিয়ার স্টেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা কমপ্লিট করে 1953 সালে নাসাতে অ্যাজ এ ম্যাথামেটিশিয়ান জয়েন করেন। আর এরপর 1961 সালের 5ই মেতে নাসার মার্কারি মিশনের সময় সেই মিশনের যাওয়া আসা সমস্ত গতিপথ তিনি সঠিকভাবে ক্যালকুলেশনও করেছিলেন। আর তার ক্যালকুলেশন এতটাই নির্ভুল হতো যে 1962 সালে হওয়া নাসার প্রথম স্পেস মিশন অ্যাপোলোর লিড অ্যাস্ট্রোনট জন গ্লিন ইলেকট্রনিক ক্যালকুলেশনকেও ক্যাথরিনকে দিয়ে একবার ভেরিফাই করিয়ে নিয়েছিল, কারণ ক্যাথরিনের ক্যালকুলেশনের ওপর তার বেশি ভরসা ছিল। 2015 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট তাকে রাষ্ট্রপতি পুরস্কারও দিয়েছিলেন। 2020 সালের 24শে ফেব্রুয়ারিতে 101 বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজে তিনি মারা যান। নীলাভান্তি গ্রন্থ হল এমন একটি অভিশপ্ত গ্রন্থ যেটি ভারতে ব্যান করা হয়েছে। 27 পাতার সম্পূর্ণ সংস্কৃত এই গ্রন্থটি লিখেছিলেন মারাঠি প্রকৃতিবিদ মারুতি বি চিতামপল্লী। গ্রন্থটিতে আয়ুর্বেদ চিকিৎসার রেমেডিস সহ পশু পাখি গাছপালা সবার ভাষা বোঝার পদ্ধতি লেখা আছে। এছাড়াও বইটিতে অশুভ শক্তিকে বশ করা সহ অন্ধকার জগতের বিভিন্ন শক্তিকে বোঝার ভাষা সম্পর্কেও লেখা আছে। বইটি সম্পর্কে একটা মিথ প্রচলিত আছে যে বইটি কেউ পড়া শুরু করলে হাফ পড়ে রেখে দিলে বা সম্পূর্ণ শেষ করলেও সেই মানুষটি পাগল হয়ে যায়, নয়তো তার মৃত্যু হয়। 72,496 স্কোয়ার ফিট বিস্তৃত উত্তর পাকিস্তান, ভারত এবং আফগানিস্তানের সীমান্তের সংযোগস্থলে অবস্থিত গিলগিট বাল্টিস্তানের হুঞ্জা উপত্যকায় প্রায় 2 মিলিয়ন মুসলিম শিয়া সম্প্রদায়ভুক্ত মানুষ বসবাস করে, যাদের গড় বয়স 110 থেকে 120 বছর পর্যন্ত হয়ে থাকে। মেয়েদের 65 বছর বয়স পর্যন্ত যুবতী মনে হয় এবং এরা এই বয়সেও অনায়াসে সন্তান ধারণও করতে পারে। এর প্রধান কারণ হলো এদের স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খাদ্যাভ্যাস। হুঞ্জা মানুষেরা রান্না করা খাবার তেমন একটা খায় না। এরা ফল মূল শাকসবজি এবং মধু বেশি পরিমাণে খায়। এরা দিনে খুব অল্প পরিমাণে খায় আর প্রচুর পরিশ্রম করে। দিনে প্রায় 15 থেকে 20 কিলোমিটার পর্যন্ত এরা হাঁটে। এর সাথে পাহাড়ি স্বাস্থ্যকর আবহাওয়া এবং জিনগত কারণেও এরা চিরযৌবন হয়ে থাকে। এটি হলো 41,800 বছরের পুরনো, 85 সেন্টিমিটার চওড়া এবং 130 সেন্টিমিটার লম্বা, 50 কেজি ওজনের বিলুপ্ত উলি ম্যামথ প্রজাতির 30 থেকে 35 দিন বয়সের একটি শাবকের মমি। 2007 সালে রাশিয়ার নেনেট সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তি উরি এবং তার 3 ছেলে বরফের মধ্যে মমিটিকে খুঁজে পায়। এরপর ম্যামথ শিশুর মমিটিকে ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে জানা যায় যে সেটির অর্গানসগুলো তখনও ভালো কন্ডিশনে ছিল। বিজ্ঞানীরা বলেন যে ম্যামথ শিশুটি নদী পার করতে গিয়ে কোনোভাবে কাদার মধ্যে পড়ে যায় আর সেখানেই দম আটকে মারা যায়। আর তার মৃত্যুর পর সেই কাদার মধ্যে থাকা ব্যাকটেরিয়ার জন্যই এত বছর পরও মমিটি ভালো কন্ডিশনে আছে। আর উরি স্ত্রী লিউবভের নাম অনুসারে মমিটির নাম রাখা হয় লিউবা। বর্তমানে মমিটি রাশিয়ার সালেখার্ডের সেমানভাস্কি মিউজিয়ামে রাখা আছে। 2006 সালে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে ওয়াকিং দ্য বেবি ম্যামথ নামের একটা ডকুমেন্টারি লিউবার উপর করা হয়েছিল। এছাড়াও 2011 সালে ক্রিস্টোফার সোয়ান তার লেখা একটি বাচ্চাদের বই বেবি ম্যামথ মামি ফ্রোজেন ইন টাইম এ প্রি হিস্টোরিক অ্যানিম্যাল জার্নি ইন্টু 21st সেঞ্চুরি বইটিও লিউবার উপরই লিখেছিলেন। স্ক্রিনে যে অর্ধগোলাকার ব্রিজটা দেখছেন একে বলা হয় ডেভিলস ব্রিজ। পৃথিবীতে এরকম টোটাল 3টি ডেভিলস ব্রিজ আছে। প্রথমটি হলো সাউথার্ন ফ্রান্সের সেরেটের পন ডুয়াবেল ব্রিজ, আর দ্বিতীয়টি হলো জার্মানির স্যাক্সনির কোরামালু পার্কের রকটজ ব্রুকে ব্রিজ, এবং তৃতীয়টি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েলসের সেরেডিজিয়ান ব্রিজ। একটা মিথ প্রচলিত আছে যে যখন এই ব্রিজগুলো তৈরি করা হচ্ছিল স্বয়ং শয়তান এসে নাকি শর্ত দেয় যে ব্রিজগুলোর ওপর থেকে প্রথম যে জীবিত প্রাণী পার হবে তার আত্মাকে শয়তানের কাছে আহুতি দিতে হবে। শয়তানের এই শর্ত শুনে ব্রিজ বানানোর কাজ বন্ধ করে দিয়েছিল কর্মকর্তারা। প্রবাদ আছে যে এরপর স্বয়ং শয়তানই নাকি ব্রিজগুলো তৈরি করেছিল, তাই একে ডেভিলস ব্রিজ বলা হয়। বর্তমানে এই ব্রিজগুলো ট্যুরিস্টদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।
আরবি কল্যাণম হলো আজ থেকে প্রায় 1384 বছর আগে কেরালাতে শুরু হওয়া এক ওয়ান নাইট ম্যারেজ নামে পরিচিত বৈবাহিক রীতি। সেই সময় মশলা এবং অন্যান্য জিনিসের জন্য প্রসিদ্ধ কেরালায় আরবি শেখরা ব্যবসার জন্য এসে মাসের পর মাস থাকত, আর তখন তারা তাদের দৈহিক চাহিদা পূরণের জন্য গরিব মেয়েদের পরিবারকে মাহার অর্থাৎ পণ দিয়ে মেয়েটিকে বিয়ে করে তার যৌন শোষণ করত এবং গর্ভবতী করে সেখান থেকে পালিয়ে যেত বা মেয়েটিকে অন্য কোনো শেখের কাছে বিক্রি করে দিত। বর্তমানে ভারতে এই প্রথাকে ইল্লিগাল ঘোষণা করা হলেও শাহিন নামের একটি এনজিও রিপোর্ট অনুযায়ী রিসেন্টলি কয়েক বছরে কেরালা এবং হায়দ্রাবাদ থেকে 9000টি মেয়ে এই আরবি কল্যাণমের শিকার হয়েছে, যাদের মধ্যে 2500 ভিকটিমকে খুঁজে পাওয়া গেছে আর 300 জন এখনো পর্যন্ত মিসিং। ইনভেস্টিগেশনে আরও জানা যায় যে টোটাল 50 জন ব্রোকার আছে যারা আরবি শেখ এবং গরিব বাচ্চা মেয়েদের পরিবারের সাথে বিয়ের সেটেলমেন্ট করায়। এই 50 জন ব্রোকারের মধ্যে 15 জন গালফ এবং 35 জন হায়দ্রাবাদের, আর এদের মধ্যে 25 জনই মহিলা ব্রোকার। আর এই ব্রোকাররা শেখদের অর্থনৈতিক ক্ষমতার ওপর তাদের 3টে ক্যাটাগরিতে ভাগ করে। প্রথম হলো অটোওয়ালা বা নিম্ন আর্থিক ক্ষমতা সম্পন্ন শেখ, আর দ্বিতীয় হলো অ্যাম্বাসাডারওয়ালা বা মধ্যবিত্ত আর্থিক ক্ষমতা সম্পন্ন শেখ, আর তৃতীয় হলো ইনোভাওয়ালা বা উচ্চ আর্থিক ক্ষমতা সম্পন্ন শেখ। আর এই ব্রোকাররা আরব শেখদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদের কাছ থেকে টোটাল একটা অ্যামাউন্টের প্যাকেজ ডিমান্ড করে, তারপর সেই অ্যামাউন্ট অনুযায়ী মেয়ে খুঁজে সেই গরিব মেয়ের পরিবারকে আর্থিক লোভ দেখিয়ে বিয়ে করতে রাজি করায়। গরিব মেয়েটির পরিবার যদি প্রথমে বিয়েতে রাজি না হয় তো তাদের রিলেটিভসদের ব্রোকাররা টাকার লোভ দেখিয়ে পরিবারটিকে চাপ দিয়ে রাজি হতে বাধ্য করে। আরবি কল্যাণমে বেশিরভাগ ক্ষেত্রেই পাত্রের বয়স পাত্রীর থেকে 3 গুণ বা তার থেকেও বেশি হয়। এরপর বিয়ে হয়ে গেলে ব্রোকাররা শেখদের কাছ থেকে পাওয়া অ্যামাউন্টের মাত্র 1/4 মেয়েটির পরিবারকে দেয়। এছাড়া বিয়েতে পাওয়া সমস্ত গয়নার ভাগও ব্রোকাররা নিয়ে থাকে। গরিব পরিবারের কাছে এই সামান্য টাকাটাই অনেক হয়। আরবি কল্যাণমের নামে যেসব গরিব পরিবার নিজেদের মেয়েকে শেখদের সাথে বিয়ে দিয়ে নরকের দিকে ঠেলে দেয়, তারা নিজেদের মেয়েকে বোঝা হিসাবে ভাবে, আর তারা এই বিয়েটা দিয়ে তাদের থেকে দায়মুক্ত হয়ে বেঁচে যায়। আর আজকের দিনেও ব্রোকাররা এতটাই গোপনীয়ভাবে সব কাজ করে যে কোনোভাবেই এটাকে বন্ধ করতে পারছে না সরকার। 1867 সালে বর্তমান জার্মানির প্যালটিনে স্পেয়ার শহরে প্রাচীন রোমান একটি সমাধি পাওয়া যায়, যার মধ্যে একটি মমি ছিল মেয়ের এবং অন্যটি ছিল একজন রোমান সৈনিকের। সমাধিটির মধ্যে 6টি গ্লাস, 10টি ডিশ এবং 1 বোতল ওয়াইন পাওয়া যায়। আর এই মদের বোতলটি প্রায় 1650 বছর আগের, আর এটি হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীন ওয়াইনের বোতল যেটা আজ অবধি খোলা হয়নি। বর্তমানে জার্মানির স্পেয়ার শহরের হিস্টোরিক্যাল মিউজিয়ামের অ্যানশিয়েন্ট ওয়াইন বোতল সেকশনে এটি রাখা আছে। ইনি হলেন শিকাগোর 104 বছরের ডরোথি হফনের, যিনি 2023 সালে শিকাগোর ওয়াটটাতে 13,500 ফুট ওপর থেকে স্কাইডাইভিং করে ওল্ডেস্ট ওমেন স্কাইডাইভিং হিসাবে জায়গা করে নেন গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডে। হফনের তার প্রথম জীবনে ইলিনয় টেলিকম অপারেটর কোম্পানিতে অনেক বছর চাকরি করে 43 বছর আগে রিটায়ার্ড হয়ে যান। তিনি আনম্যারিড ছিলেন, তার কোনো সন্তান বা রিলেটিভস কেউ ছিল না। রিটায়ার্ড হওয়ার পর থেকে আমৃত্যু তিনি ব্রকডেল বৃদ্ধাশ্রমেই ছিলেন। ডরোথি তার প্রথম স্কাইডাইভিং করেছিলেন তার 100 বছর বয়সে। 2022 সালে সুইডেনের লিনা লার্সেন নামে 103 বছরের একজন বৃদ্ধা স্কাইডাইভিং করে ওল্ডেস্ট ওমেন স্কাইডাইভিং এর ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন, কিন্তু ডরোথি হফনের 104 বছর বয়সে স্কাইডাইভিং করে সেই রেকর্ডকেও ব্রেক করে দেন। এটি হলো পৃথিবীর সবচেয়ে চিপেস্ট ভিলেজ, যেখানে একটি সুন্দর বাড়ির বার্ষিক ভাড়া 0.88 ইউরো, যা ভারতীয় টাকায় মাত্র 80 টাকা 95 পয়সা। আজ থেকে প্রায় 507 বছর আগে 1516 সালে জ্যাকব ফুগের নামে এক ধনী ব্যক্তি জার্মানির অক্সবার্গে গরিব অসহায় মানুষদের জন্য এই বাড়িগুলো বানিয়েছিলেন। আর তাই ফুগেরি ফ্যামিলির নাম অনুসারে গ্রামটির নাম হয় ফুগেরি। এখানে পার্মানেন্টলি থাকতে গেলে 3টি শর্ত আছে। প্রথমত, প্রত্যেক দিন 3 বার ফুগেরি গ্রামে থাকা চার্চে গিয়ে ফুগেরি ফ্যামিলির জন্য প্রার্থনা করতে হবে। দ্বিতীয়ত, শুধুমাত্র কট্টর ক্যাথলিক খ্রিস্টানরাই ফুগেরিতে থাকতে পারবে। আর তৃতীয় শর্ত হলো কমপক্ষে 2 বছর অক্সবার্গে থাকার পরই এই গ্রামে বাড়ি ভাড়া নিতে পারবে কোনো ব্যক্তি।
ফুগেরি গ্রামটি ছোট হলেও আশ্রয়স্থল হিসেবে কিন্তু যথেষ্ট নিরাপদ। রাত 10টায় এর মেন গেট বন্ধ হয়ে যায়। তখন শুধুমাত্র আবাসিকরাই এর ভেতরে থাকতে পারে। বাইরে বেরোতে হলে বা বাইরের কোনো ব্যক্তি ভেতরে থাকতে চাইলে তাকে আগে থেকে পারমিশন নিতে হয় ফুগেরিতে থাকা মূল কর্তৃপক্ষের কাছে। আটলান্টা থেকে 100 মাইল দূরে ইউনাইটেড স্টেটসের জর্জিয়া অ্যালবার্ট কাউন্টিতে জর্জিয়া গাইডস্টোন নামে 19 ফুট 3 ইঞ্চি লম্বা এবং 107 কেজি 840 গ্রাম ওজনের 6টি গ্রানাইট স্ল্যাবওয়ালা একটা রহস্যময় মনুমেন্ট আছে। 1980 সালে এটি আবিষ্কার করা হয়েছিল। মনুমেন্টটিতে 8টি ভাষায় আজব সব বিষয় খোদাই করা আছে, তার মধ্যে ইংরেজিও আছে এবং শুধুমাত্র সেটাই পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি 7টি ভাষা আজ অবধি পাঠোদ্ধার করা যায়নি। মনুমেন্টটিতে ইংরেজিতে মানব সভ্যতার ইতিহাস সহ প্রকৃতি এবং আরও বিভিন্ন বিষয়ে লেখা আছে। 2022 সালের 6 জুলাইয়ের সকালে বম্ব এক্সপ্লোশনে মনুমেন্টটি অনেকটা ড্যামেজ হয়ে যায়। এরপর গভর্নমেন্ট মনুমেন্টটিকে সম্পূর্ণ ভেঙে দেয়।